তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আসলে সবচেয়ে যদি মর্মান্তিক দৃশ্য বলেন, এটা একটা দৃশ্য হলো আপনার যেটা আপনার আমাদের সাভার আশুলিয়া যে ঘটনাটা, ওই ঘটনাটা একটু বেশি মনে পড়ে আসলে। যে লাশের সাথেও মানে হত্যার পরেও যে লাশকে যেভাবে পুরানো হয়েছিল ভ্যান গাড়িতে, এটা ওই দৃশ্যটা খুব খারাপ লাগে। আর আমার চোখের সামনে তো অনেকগুলো দৃশ্য, যেমন আমি নিজেই 18 জুলাইয়ের আহত। আমি ওই সময় যে দৃশ্যটা দেখছি, আমাকে ধরে নিয়ে পাশে একটা দোকানে আশ্রয় দেয় আমার কিছু ভাইয়েরা, আমার সহযোদ্ধারা, এবং আমি এক রাতে ওই সময়কে আমার পুরো পাটায় 2 পায়ের লিগামেন্ট আমার ছিঁড়ে গেছে। দুনো পায়ের লিগামেন্ট ছিঁড়া ছিল, 3টা ক্ষত ছিল হাতে, হাঁটুতে, আর আপনার হলে বুড়ো আঙ্গুলে। তো মানে ওই অবস্থায় আমি মনে করেন যে ওই রাতের ভিতরে ওরকমভাবে শুয়েছিলাম, এবং আমি রোজা ছিলাম। ওটা আপনার মহরমের দ্বিতীয় রোজা রাখা অবস্থায় ছিলাম। তো ওই জায়গায় মানে চিকিৎসা নিতে পারি নাই। আমার সহযোদ্ধারা আমাকে অনেক চেষ্টা করছিল যে আমাকে নিয়ে কোনো হাসপাতালে যাবে, বা আমাকে নিয়ে মানে আশেপাশে কোনো একটা হাসপাতালে যেন যাওয়ার চেষ্টা করছিল তারা, কিন্তু তারা যাইতে পারে না। এটা আমার জন্য ওই সময়ের দৃশ্যটা আমার কাছে খুবই লাগে, যে এখন পর্যন্ত আমার স্মৃতিতে ওই দৃশ্যটা করতেছে যে আমি 18 জুলাই সারা রাত ছিলাম ওই দোকানটা, ওই অবস্থা, রোজা অবস্থা, না আপনার মানে ওয়াশরুম ব্যবহার করতে পারতাছি না, মানে খাওয়া দাওয়া মানে কি করব সব কিছু বন্ধ। এবং এই আহত অবস্থায় আমার ওই সময় প্রচুর ক্ষুধার্তও ছিলাম আমি, কিন্তু আসলে যদি ওয়াশরুম কিভাবে ব্যবহার করব, যেহেতু আমার পাও চলে না পুরা এই অবস্থার ভিতরে, তখন আমি আর মানে ওই দৃশ্যটা আমার খুব এখনো আমার নিজের স্মরণ হলে আমার কাছে খুব খারাপ লাগে। আর আরেকটা দৃশ্য আছে, যেমন ইয়ামিনের যে দৃশ্যটা, ওইটাও খুব খারাপ লাগে। যে ইয়ামিনের যে এই যে আপনার ওদের যে পুলিশের যে এই ভ্যানগুলো শাহজাহানের উপর থেকে যে তাকে ফালায় যে দৃশ্যটা, তারপর আবার রাস্তা থেকে পার করে যাবার টান দিয়ে যে নিছে, এই দৃশ্যগুলো আসলে খুব স্মৃতিতে এখনো আমার মনে পড়ে সব এইগুলা। আমার আসলে আমার ওই সুযোগটা হয় না আমার সহযোদ্ধাকে উদ্ধার করবো, মানে আমি ওই যোদ্ধাটা, মানে ভিকটিমটা ছিলাম আমি। যেমন আমি একবারে পুলিশের থেকে আমার হয়তোবা আপনার 10 থেকে 15 মিটার দূরে ছিল পুলিশের ব্যারিকেড থেকে আমার, যে আমি যে আহত হওয়ার স্থানটা, যে আমি রান করার পরে যে থ্রো করতে যাই আপনার ইট, ওই থ্রো করার সময় যে আমি আমাকে ধরাটাই ছিল রিস্ক। যারা আমাকে উদ্ধার করছে বরঞ্চ আমার থেকে বেশি বীরের পরিচয় দিচ্ছে তারা, কারণ ওই জায়গায় মানে তারা তাদের জানের রিস্ক নিয়ে আমাকে উদ্ধার করছে। পুলিশ গুলি ছুটতেছিল, পুলিশ গুলি ছোড়ার ওই পর্যায়ে আমার প্রায় 2 জন ভাই আমাকে ধরে, পরবর্তীতে আরো 2 জন যোগ দেয়, 4 জন মিলে আমাকে আলগা ওই পুলিশের ওই ব্যারিকেডের সামনে থেকে ওই দোকানটার ভিতরে নিয়ে যায়, রাস্তার পাশে যে দোকানটার ভিতরে নেয়। আমি শুধু এতটুকু বলতে পারছিলাম, এই দোকানটা আমার পরিচিত, আপনারা আমাকে এখানে ঢুকান, শুধু এতটুকু বলতে পারছিলাম ওই রানিং এ। তখন ওই ভাইগুলো আসলে আল্লাহ তাআলা ওনাদেরকেও হেফাজত করছে। এখন পর্যন্ত আমি ওই ভাইদের সাথে আর যোগাযোগ হয় না, যারা আমাদের আশ্রয় দিয়েছিল ওই ভাইদের সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু যে আমাকে উদ্ধার করছে ওই ভাইয়ের সাথে এখনো যোগাযোগ হয় না। সে আসলে বীর, আপনি যে উদাহরণটা দিচ্ছেন, যে মানে বহুত বড় একটা বীরের কাজ করছে, কারণ সবাই জান নিয়ে মুভ করছিল, কিন্তু সে আবার রিটার্ন করছে আমাকে ধরার জন্য রিটার্ন করছে। ওই সময় পুলিশ গুলি ছুটতেছিল রানিং, এই অবস্থা থেকে আমাকে ধরছে। আল্লাহ তাআলা তাকেও হেফাজত করছে, আমাকেও আল্লাহ তাআলা হেফাজত করছে, যে আমাদের হয়তোবা লিগামেন্টের ক্ষতি হয়েছে, কিন্তু ওরকম জানের ক্ষতি বা ওরকম বড় ধরনের ক্ষতি হয় না। এই দৃশ্যগুলা এই মাসে বড়টা কি, যেমন এই যে আমি যে আহত হই, যে আমার দৃশ্যগুলা যারা শুধু একটা মসজিদের সামনে, আমি আল্লাহ করে মসজিদের সিঁড়ির সামনে আহত হই, ওই জায়গায় মুসল্লি হিসেবে খালি দূর থেকে ক্যামেরা ধরছে, আপনার মোবাইলের ক্যামেরাটা ধরছে, ক্যামেরাটা ধরার কারণে তার মানে থানায় নিয়ে তার হাতটা ভেঙে ফেলাইছে, শুধু মোবাইল ক্যামেরা খালি জাস্ট ভিডিও করার কারণে। আজ কিছু মানে আপনার বর্বরতার যদি দৃশ্য, এটা কি মানে সে কোনো আন্দোলনও অংশগ্রহণ করে না, কোনো কিছু না, সে শুধু উপরে থেকে মসজিদের থেকে ভিডিও করছে, ওই জন্য তার হাত ভেঙে ফেলাইছে, নিয়ে পিটা ইচ্ছা মতো হাত 2 টুকরা করে ফেলাইছে এই হাতটা। এই একটা বর্বরতা। তারপরে আমি আরো দেখছি, যেমন আমি মোহাম্মদপুরের আন্দোলনে আহত, তো যেমন 19 তারিখে যখন আমি চিকিৎসা নিয়ে যখন বাসায় যেতে চাই, আমাকে রিস্কালা ভাইয়েরা উদ্ধার করছে। 3 জন রিস্কালা আমার উদ্ধারের সাথে ছিল, আমার চিকিৎসার সাথে জড়িত ছিল, তারাও মানে রিস্ক নিয়ে, তাদের জানের রিস্ক নিয়ে আমার চিকিৎসা করাইছে। এবং আপনার ওই বসিলা যে রোডটা আছে, ওই রোডের ভিতরে আমি দেখছি র্যাবের বর্বরতা, দেখছি যে কিভাবে আমি ওই আমার রিস্কাটা যাইতে দিবে না, আমি হয়তোবা আহত দেখে ওইরকম ভাবে আমি বলছি যে আমি বাথরুমে পড়ে গেছি, এরকম ভাবে মানে মিথ্যা কথা বলে তারপরে ওরকম ওই জায়গাতে যাওয়া লাগছে। কিন্তু আমি ওই সময় আমার র্যাব ক্যাম্পটার সামনে থেকে যখন আমি মুভ করি, তখন দেখতেছি যে তারা একবারে যুদ্ধ ময়দানে যেমন গুলি চলে, ঠিক ওরকমই একটা যুদ্ধ রণক্ষেত্র তৈরি করে ফেলেছে। 19 জুলাইয়ের কথা আমি বলতেছি, আমি কিন্তু চিকিৎসা নিয়েছি 19 জুলাই, 18 জুলাই আহত হয়েছি। তো আমার ওই দৃশ্যটা রাত্রে চোখে পড়ছে, কিভাবে ওই বসিলা ব্রিজের সামনে মানুষের উপরে গুলি চালাইছে, একবারে ঠিক যুদ্ধক্ষেত্র। ওখানে এসপিবিএন ছিল, এসপিবিএন ঠিক যুদ্ধক্ষেত্র মতো বসে রয়েছে, আপনারা যে একবারে বন্দুক তাক করে, এরকম ভাবে তারা দৃশ্যগুলো আমার এখন ওই দৃশ্যগুলো এখন আমার চোখে ভাসে। এবং আমি যা আমার কিছু
মানে যারা খুব পরিচিত, যারা ৭১ দেখছে এরকম ভাইদের সাথে মোহাম্মদপুরে আলোচনা করছি যে বা এরকম আমাদের চাচা হয়, আঙ্কেল হয়, তারা বলতেছিল এই দৃশ্য আমরা ৭১ও দেখি নাই। এরকম আমরা ৭১-এ শুধু খোঁজ পাইতাম কি কিছু জায়গায় ঠুসটা শব্দ হইতেছে, এরকম কিছু সংবাদ পাইতাম, বুদ্ধিদেবী কবরস্থান যেটা আছে ওই জায়গা থেকে কিছু এরকম শব্দ পাইতাম, তারপরে বিহারি ক্যাম্পের ওদিক থেকে কিছু শব্দ পাইতাম। কিন্তু এই দৃশ্য যে আমাদের টানা 18 জুলাই থেকে যে 19 জুলাই যে টানা এরকম একটা দৃশ্য, সারা রাত বড় বোমা, টিয়ার সেল, গুলি, এই দৃশ্য তাদের আমাদের স্বপ্ন, এটা বাংলাদেশের ইতিহাসে দেখে নাই। যারা ৭১ দেখছে সেই সকল আমার মুরব্বীরা বলতেছে, আমার আঙ্কেলরা বলতেছে মোহাম্মদপুরে প্রাপ্তি যদি বলেন, যদি ওই একবারে বড় দাগে বলেন, প্রাপ্তি বলতে শূন্য, একবারে শূন্য। কি তারপরও একটু মানে ওই যে মন্দের ভালো যদি বলি তাহলে হয়তো আমাদের বাক স্বাধীনতাটা ফিরছে। যেমন আমি ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতে পারতাছি, তার উপদেষ্টা প্যানেল নিয়ে সমালোচনা করতে পারছি, তারা ক্ষমতাসীন। এবং আমি যারা আরো পরবর্তীতে ক্ষমতা আসার সম্ভাবনা আছে এমন নেতা, যেমন মনে করেন তারেক রহমানকে নিয়ে আমরা সমালোচনা করতে পারতাছি, মির্জা ফখরুলকে নিয়ে সমালোচনা করতে পারছি, জামাতের আমিরকে নিয়ে সমালোচনা করতে পারতাছি। এই যে একটা বাক স্বাধীনতা আছে না, এই বাক স্বাধীনতাটা মূলত আমাদের যে এইটাই শুধু হয়েছে, অর্জন হয়েছে, আর না হলে বাকি 80% কিছুই অর্জন হয় না। আমাদের যে স্বপ্নটা আজকে জানেন আপনারা, যে উদাহরণটা আপনি দিলেন যে এখনো হাসপাতালে কাতরাইতেছে, মানে উন্নত চিকিৎসা নাই তাদের, কিছু সুবিধাবাদী হয়তোবা গণঅভ্যুত্থানে মানে যে একটা এখন যে ক্ষমতাসীন আছে তাদের যে 5-8টা বাড়তেছে এমন লোকগুলার কিছু চিকিৎসা হয়েছে, 5-8টা লোকগুলা বা তাদের যে একটা কিংস পার্টি আমরা বলি, এই পার্টিগুলোতে যারা জয়েন করছে তাদের চিকিৎসা হয়েছে, তারা সুবিধাজনক অবস্থানে গেছে। আর না হলে বাকি একবারে 90% আহতই আপনার খুব খারাপ অবস্থার ভিতরে আছে, এবং শহীদ পরিবারগুলোও না কখনো এড়াতে পারে না। ভাই আসলে কি এই ওরা যে ছিল, এই যে আজকে দেখেন, আজকে যে আমাদের জুলাই সনদ নাম দেয় বা 24-এর যে স্বীকৃতি গণঅভ্যুত্থানের, এগুলো নাম দিতেছে, তারা কিন্তু উপদেষ্টা প্যানেলে ছিল, থাকার পরে এই কাজগুলো করে নাই। এবং আমাদের যে ভাতা টাতা যেগুলো বলেন, এইসব জিনিস একটা খুব সাধারণ জিনিস। আমি বিভিন্ন আপনার মনে করেন যে যারা ইকোনমি নিয়ে পড়াশোনা করতেছে বা করতেছে, যারা ওই যে আপনার মনে করেন অ্যাকাউন্টিং এ আছে, সবাই এরকম লোকগুলোকে ভাই আমি বলছি যে এরকম 15-16 হাজার লোকের ভাতা টাতা এইসব প্রক্রিয়া কি লাগে, ভাই 1 মাসও সময় লাগে না। যদি সদিচ্ছা থাকে 1 মাস সময় লাগে না, তার মানে তাদের সদিচ্ছার অভাব ছিল। তারা এটা একটা কিংস পার্টি গঠন করবে এবং আমরা যেন তাদের কাছে চাই, এবং আমাদেরকে এই মূলা ঝুলায় রাখছিল, সংস্কার নামের একটা মূলা ঝুলায় রাখছে। আর বাস্তবে কিন্তু আমাদের ওরকম পরিবর্তন কিছুই হয় না। আমার অনেক ভাই করুণ অবস্থায় আছে। কালকে রাত্রে, এই যে আমি এখন রিসেন্ট বলতেছি, রাত 2:30টার সময় ফোন দিছে, ভাই আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দেন। এবং আমার আহত ভাই ফোন দিছে গত ভাই আমার পায়ের থেকে পুষ পড়তেছে, আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দেন। সরকারের থেকে 1 লাখ টাকা পাইছিলাম, জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা পাইছি ভাই, ওগুলো ঋণ দিছি আর চিকিৎসা খরচ করছি, কিন্তু এখন বাজার নাই ঘরে। এই কথা শুনতে হবে আমার এই 1 বছর পরে। আর এক একজনের স্বাস্থ্য মোটা হইতেছে, এক একজন গাড়ি নিয়ে ঘুরতেছে, দল গঠন করতেছে, পদযাত্রা করতেছে সারা জায়গায়। আমার এই গণঅভ্যুত্থানে আমার আহত যোদ্ধার এই অবস্থা। হ্যাঁ, একবার আপনি ধরতে পারেন 100% যে আমাদের একবার জুলাই যে আশা ছিল যে একটা নিরপেক্ষ যে একটা হবে, সরকার হবে এবং সে একটা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে এবং আমাদের দেখবে, আমাদের বিষয়গুলো দেখবে, কিন্তু আসলে সেই আশা প্রত্যাশা কোনো কিছুই হয় না। বরঞ্চ তাদের মনের ভিতর ছিল একটা দল গঠন করা। আমি যখন শুরু থেকে আজকে আমি এতদিন পরে আমরা বুঝতে পারতেছি, অনুধাবন করতে পারতেছি যে তাদের মূল উদ্দেশ্য ছিল হইলে এই সরকার এরকম একটা সুযোগ পাইছি, গণঅভ্যুত্থানে সুযোগ পাওয়া জীবনে তো আমরা কখনো এই সিটে উপদেষ্টা বা ওই যে মন্ত্রীদের সিটে বসতে পারবো না, ওই রুমে বসতে পারবো না, আমরা কখনো উপদেষ্টা হইতে পারবো না। এখন যখন উপদেষ্টা হয়েছি আমরা একটা দল বানাই। আসলে মূল পরিকল্পনা ছিল তাদের রাজনৈতিক দল, এজন্যই আসলে আমাদের এগুলো আড়াল পড়ে গেছে। আপনারা দেখেন সব জায়গা থেকে আমরা আড়াল হয়ে যাই। আজকে দেখেন সংস্কার কমিশনে কয়জন শহীদ পরিবার নিয়ে বসছে, আহতদের নিয়ে বসছে সংস্কার কমিশন, তারা বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে বসছে। কেন? দেশটাকে আমাদের না, আমরা রক্ত দিচ্ছি না? কারণ আপনি রাজনৈতিক দলকে যদি অগ্রাধিকার দেন, আপনি আমাদের অগ্রাধিকার দিতে হবে। সংস্কারে বসবেন এর আগে আহতদের নিয়ে, তারপর শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সংস্কারে বসবেন, আপনি পরবর্তীতে আপনি অন্য কাউকে নিয়ে সংস্কারে বসবেন। এই বিবেকটা আসলে কি ভিন্ন জিনিস, এটা জিনিস। আর ফ্যাসিবাদের যে বিষয়টা যখন আসে তখন আমরা আবার সবাই এক হই। কারণ ব্যাপার আছে, মার পড়লে তো সবার পিঠেই পড়বো, বুঝতে পারছেন না? ওই ব্যাপারে আমরা আবার এক হই। ফ্যাসিবাদের বিষয়টায় আমরা এক আছি, ঐক্যবদ্ধ আছি। এমনি এগুলো ক্রেডিট ভাগাভাগি ভাই, লোভ লালসা এগুলো থাকেই সব জায়গার ভিতরে, কিন্তু এটা ওই এই জুলাই গণঅভ্যুত্থান বা আমরা যে 24শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে এটা একটু বেশি হয়ে গেছে গা। এটা বেশি হয়েছে কি কারণে? আপনার মনে করেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলনটা হয়েছে ওই জায়গায় কোনো শহীদ নাই মূলত ঘটনা দেয়, এবং তাদের মেজর আহতও নাই কোনো এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এইটা একটা বিশাল মানে এফেক্ট পড়ছে এই জন্য। এবং যে আপনার 157 জন সমন্বয়ক বলে, এদের মধ্যে গুরুতর আহত কেউ নাই। আপনি খেয়াল করছেন এই সব জিনিসের কারণে আসলে এই জিনিসটা ভাগাভাগি হইতেছে। এবং যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আপনার, আমি ওদিনকে দেখলাম যে প্রায় 22 জনের উপর শহীদ, এবং ওখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় 1000-এর উপর আহত। তার মানে এই যে একটা জায়গার লোকেরা যে এত বড় একটা অবদান রাখলো, তাদেরকে আড়াল করে একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের লোকগুলা সব ক্রেডিট নিল এই ভাগাভাগি। এবং রাজনৈতিক দলের আপনারা জানেন যে বিএনপির প্রায় 422 জন শহীদ তারা লিস্ট দিছে এবং কয়েক হাজার আহত।
এবং জামাতেরও প্রায় 170 জন আপনার শহীদ এবং আরো হাজার খানিক আহত। তো এরকম যে রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করে শুধু একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু লোক যে সব ক্রেডিট ভাগ নিতেছে, এই জন্যই আসলে এই বিভেদটা সৃষ্টি হয়েছিল। আসলে যদি সবাই যদি বলতো না ভাই আমার এই জায়গা থেকে যার যে অবদান আছে, যে ক্রেডিট বাজি করে লাভ নেই ভাই। আপনারা যারা সামনে ছিলেন কি বলছেন না বলছেন এটা গণমাধ্যমের রেকর্ড আছে, কে আন্দোলন প্রত্যাহার করছিল, কে ভাঙচুরে দায় নেয় নাই, এইসব কিন্তু রেকর্ড আছে, আপনাদের গণমাধ্যমের কাছে রেকর্ড আছে। কে বলছিল যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের যা যে দাবি আমরা করছি কোটা ওটা পূরণ হয়ে গেছে, এখন আমাদের আর আন্দোলন নাই, এই কথা কে বলছিল এটাও গণমাধ্যম জানে। কিন্তু আজকে দেখেন তারাই একবারে বড় চিল্লায় ফাল্লায় আপনারা জানেন যে দাবি ক্রেডিট দাবি করতেছে। এক একজন এমন ভাবে মনে হয় যে যুদ্ধে ওই সম্মুখ যুদ্ধ করছে, সে এমন একটা করতেছে, কিংস পার্টি করতেছে। এই যে আমাদের চিন্তা এই যে করছে এটা কিংস পার্টি করছে, এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের এটা চিন্তা, এবং ডক্টর ইউনূস এই দায় এড়াইতে পারবে না, তাকে দায় নিতে হবে। ইতিহাসে আমি যতটুকু আমি আজকে এই 11 মাসের উপরে হয়ে গেছে, এই 11 মাসের উপরে আমি যতটুকু দেখতেছি ভবিষ্যতে মানে এই ডক্টর ইউনূসের নামে খুব মানে বাজে লিখনি লেখা হবে, বিভিন্ন লেখকরা লিখবে এই ইতিহাসটা নিয়ে, যে গণঅভ্যুত্থান কিভাবে সে চিন্তায় হতে দিছে, এই গণঅভ্যুত্থানকে চিন্তা হতে দিছে এবং গণঅভ্যুত্থানের স্পিডকে কিভাবে সে নষ্ট করছে, এই জন্য ইউনূসকে বড় ধরনের দায় নিতে হবে। একটা সময় আজকে হোক আর আগামীকালকে হোক আর 5 বছর পরে হোক, এই দায় নিতে হবে। ইতিহাস লেখার সময় এটা লেখা আসবেই যে কিভাবে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি হয়েছে, আমাদের আহতদের রক্তের সাথে বেইমানি হয়েছে। তার মাথার ভিতরে কিংস পার্টি ঢুকানোর মানে এবং সে ছাত্রদের প্রতি কি রকম লোক ঢুকাই দিছে, বিভিন্ন জায়গায় সে সচিবালয়ে ছাত্রদেরকে বসাইছে, সে আপনার ডিসি অফিসগুলোতে ছাত্রদেরকে বসাইছে। এইভাবে যে জুলাইয়ের গণঅভ্যুত্থান আসছে মানে স্পিড যে চিন্তাই হয়েছে, আজকে মানুষ বলতেছে ভাই আপনারা তো অনেক রংবাজি করেন, আপনারা তো ওই জায়গায় এটা করতেছেন, আপনারা ডিসি অফিসে আপনাদের গেলে দেখা যায় আপনাদের প্রভাব, আপনারা তো ছাত্র মানুষ, এটা কি আমাদের লজ্জা না? আমরা কি এই জন্যই করছি? আমরা কি কোনো দখলবাজি করার জন্য গণঅভ্যুত্থান করছি? এই চাঁদাবাজি করার জন্য গণঅভ্যুত্থান করছি? তা আমরা এই দায় ইউনূস কখনো এড়াইতে পারবো না, এই দায় ইউনূসকে নিতে হবে, ইউনূস সরকার এবং তার উপদেষ্টা প্যানেলকে নিতে হবে। ভবিষ্যতে খুব খারাপ ইতিহাস লেখা হবে তাদের নামে।